তুমি পুরো একটা দিন রাফিদের সাথে থেকেছো, এর শাস্তি আগে তো তোমায় দিয়ে নেই। তুমি চলে আসার পর জানো আমার কত কষ্ট হয়েছিল। আমাকে রেখে কি করে পারলে ওই ছেলেটার সাথে চলে যেতে? আমার কি কমতি আছে? টাকা পয়সা ভালোবাসা সব সব আছে আমার। তাও কেন আমার থেকে পালিয়ে বাঁচতে চাও তুমি? আমি যদি মরে যাই না, তাহলে তোমাকে মেরে মরবো। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে, এটা তো আমি হতে দিতে পারি না। তুমি তুমি শুধু আমার রোজ। আমি ছাড়া তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। তোমায় ওই রাফিদ টাচ করেছে, তাই না? বিশ্বাস করুন রাফিদ আমার কি স্পর্শ করেনি। আমাকে মিথ্যে একদম বলবে না। আমি দেখেছি তো, ও তোমার হাত ধরেছে, তুমিও ওর হাত ধরেছ। ও তোমাকে জড়িয়েও ধরেছে। আমি তো ওকে ছাড়বই না। তার আগে ওই ইডিয়েটের স্পর্শ তোমার শরীর থেকে উঠিয়ে নেব আমি। শাওয়ার ছেড়ে দিল জিহের। দুজনে ভিজতে লাগলো। ইনশিতা কান্না করছে আর জিহের ইনশিতার গলা পিঠ বাহু ধরে জোরে জোরে ঘষতে লাগলো, যেন প্রচুর পরিমাণে আবর্জনা লেগে আছে। ঘষতে ঘষতে ইনশিতা জামার হাতা ছিঁড়ে ফেললো, নখের আঁচড় বসে গিয়ে লাল হয়ে গেল। তবু ইনশিতাকে ছাড়ল না জিহের। জিহের পাগল হয়ে গেছে তখন ইনশিতাকে রাফিদের বাহুডোরে দেখে। তার রোজের শরীরে অন্য কারো ছোঁয়া মেনে নিতে পারছে না সে। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহেরের পা জড়িয়ে ধরে বসে পড়ল। ছেড়ে দিন জেহের, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। জেহের ইনশিতাকে ধরে উঠিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল। ইনশিতার বাহুতেই অস্থির হয়ে চুমু দিতে দিতে বলল, তোমার এই হাতে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর কেউ তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তার হাত কেটে ফেলবো আমি। তোমার উপর একমাত্র আমার অধিকার আছে, শুধু আমার। জেহেরের এত জোরাজুরি ঠান্ডা পানি আর সহ্য হচ্ছিল না ইনশিতার। ঢলে পড়ল জেহেরের বুকে। জেহেরের সেদিকে ভুরুক্ষেপ নেই। সে তার রোজের শরীর থেকে অন্য কারো স্পর্শ ধুয়ে ফেলার চেষ্টায় আছে। ইনশিতা পিটপিট করে চোখ মেলে তাকালো। মাথাটা ভার হয়ে আছে, গলা পিঠও খুব জ্বলছে। উঠে বসে চারপাশে চোখ বুলাতে নিলেই দেখলো জেহের দূরে থাকা সোফায় বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। দুই হাঁটুতে হাতের নখ রেখে হাত জোর করে তার ওপর থুতনি ফর্ক দিয়ে রেখেছে। রক্তবর্ণ চোখ দুইটা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে ইনশিতাকে। হেলিকপ্টারে ওঠার সময় ইনশিতার মনে পড়ল রাফিদের কথা। বেচারা কোথায় এখন? তার জন্যই তো রাফিদ এত বড় বিপদে পড়েছে। জেহেরকে জিজ্ঞাসা করতে নিলেই জেহেরের চোখ দেখে আটকে যায় ইনশিতা। স্যুট পরা জেহেরকে এত হ্যান্ডসাম লাগছিল না, তার ওপর আলাদা এক অ্যাটিটিউড। আই নো হাউ হ্যান্ডসাম আই অ্যাম। সব মেয়ে আমার জন্য পাগল, তবে আমি পাগল শুধু তোমার জন্য। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই পারো। আমি তো সবটাই তোমার, রোজের জেহের। ইনশিতা ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের চোখে মুখে নিজের প্রশংসা করা এমন লোক দুনিয়াতে কমই দেখেছে সে। তার উপর জেহের কিভাবে বুঝলো যে সে তার দিকে তাকিয়েছিল? পরক্ষণে মনে পড়লো জেহের কত বড় লুচু। রাফিদ কোথায়? রাফিদকে কোথাও কোথায় রেখেছেন? ওকে দেখছি না কেন? ও তোমার ভাই, ওকে নাম ধরে না ডেকে ভাই ডাকবে। ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। ওকে নিয়ে পরে আসবে গার্ডরা। হি ইজ অ্যাবসোলুটলি ফাইন। কথার ধরন শুনে ইনশিতা বার কয়েক ঢোক গিল। বলার সময় জেহেরের মুখে অদ্ভুত হাসি লক্ষ্য করেছে সে। তার মানে রাফিদ ভালো নেই। আচ্ছা একটা কথা বলি, আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? প্রত্যুত্তরে জেহের বাঁকা হাসল। ইনশিতার চুল নিয়ে এক আঙুলে প্যাচাতে প্যাচাতে বলল, তোমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না। রোজ যেখানে জেহের সেখানে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বললে হয় না? ওয়েল, অ্যাকচুয়ালি তোমাকে খুঁজে পেতে একজনের সাহায্য যদিও নিতে হয়েছে। আই ডোন্ট নো হার, বাট মেয়েটি আমায় বলেছিল যে রাফিদ তোমাকে নিয়ে এখানে এসেছে। আর গত রাতে আমি তোমাকে খুঁজতে বের হলে রাস্তায় দেখি একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। ভালো করে দেখি তুমি। তারপর আর কি, আমিও তোমার পিছু নেই। জেহের আর ইনশিতার বিয়ে কিছুক্ষণ আগেই হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে। নর্মাল ড্রেসে বিয়ে হয়েছিল। ইনশিতার পরিবার আর জেহেরের পরিবার ছাড়া বাড়তি কেউ ছিল না বিয়েতে। কবুল বলার সময় ইনশিতার গলার স্বর কাঁপছিল। তখনও পড়ন্ত বিকেল। ইনশিতা বসে আছে জেহেরের আলিশান রুমের আলিশান বিছানায়। তারপর ইনশিতার খুব কাছাকাছি মুখ এনে দুষ্টু হাসি হেসে বলল, রাতের জন্য অপেক্ষা করতে পারবো না। বাসর রাত হবে না, হবে বাসর বিকেল। বলে ইনশিতাকে ছেড়ে বিছানার কাছে চলে গেল। হাতে আনা কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি ছড়াতে লাগলো বিছানায়। শুভ্র চাদরে লাল গোলাপের টকটকে পাপড়িগুলো খুবই স্নিগ্ধ দেখাচ্ছিল।
জেহের আরেকটা গোলাপের পাপড়ি নিয়ে ইনশিতার ওপর ফেলতে লাগলো ধীরে ধীরে, চোখে মুখে দুষ্টু চাহনি। ইনশিতার হার্টবিট ক্রমশ বাড়ছিল। জেহেরের এমন চাহনির সাথে সে অপরিচিত। বেশ বিব্রত বোধ করছিল সে। কিভাবে জেহেরকে এখন দূরে রাখা যায় সে চিন্তায় করছে সে। জেহের আবারও ইনশিতাকে পাজা কোলে তুলে নিল। বিছানার মধ্যিখানে বসে জেহের দরজা আটকে জানালার পর্দাগুলো টেনে দিল। পুরো রুম অন্ধকার এখন। জেহের দেয়ালে ঝুলানো কয়েকটা হালকা আলোর লণ্ঠন অন করে দিল। ইনশিতার হাত পা কাঁপছে ভয়ে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে এমন পরিস্থিতি থেকে বাঁচতে। জেহের আচমকা এসে ইনশিতাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ইনশিতার অধৈর্য গলায় নিজের ওষ্ঠধর চেপে ধরে। ইনশিতা হঠাৎ আক্রমণে হতবিহ্বল হলেও জেহেরের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াস চালাতে থাকে। তবে জেহেরের বলিষ্ঠ শরীরের কাছে তার ক্ষীণ শরীরের শক্তি কাজেও আসে না। জেহের খানিক বাদে ইনশিতাকে ছেড়ে অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খোলা শুরু করে। জেহেরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইনশিতা নিঃশব্দে কাঁদছে। জেহের শার্ট খুলে ছুঁড়ে মারল বিছানার এক প্রান্তে। ইনশিতার দুই হাত নিজের এক হাতের মধ্যে চেপে গলায় মুখ গুজে জেহের। একবার ডুকরে কেঁদে ওঠে ইনশিতা। সে ভেবেছিল সময় চেয়ে নিবে নিজেকে তৈরি করার জন্য, কিন্তু তার আগেই জেহের নিজের অধিকার আদায় করার কাজে নেমে পড়বে কে জানত। জেহের ইনশিতার কান্না দেখে গলা থেকে মুখ তুলে তাকায়। তার চোখে তখনও ঘোর নেশা। ইনশিতার চোখ বন্ধ রেখে কান্না জড়ানো গলায় বলে, আমার সময় চাই জেহের। আমি এইসবের জন্য তৈরি নই, প্লিজ। তুমি আমাকে বলেছিলে তুমি বিয়ের আগে আনকমফোর্টেবল, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে? ইনশিতার কণ্ঠ রোধ হয়ে আসছে। কান্নার পরিমাণ বেড়েই চলেছে। জেহের নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইনশিতার দিকে। রোজের কান্না তার একদম সহ্য হচ্ছে না। বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা করছে। ইনশিতার গালে হাত রেখে বলে, রোজ, ডোন্ট ক্রাই। আমি তোমার অনুমতি ছাড়া কিছু করব না, সত্যি। প্লিজ কান্না বন্ধ করো এখন। জেহের উঠে বসে জানালার পর্দা সরিয়ে শার্ট পরে নেয়। বিছানায় হেলান দিয়ে শুয়ে ইনশিতার মাথা বুকে উঠিয়ে নেয়। ইনশিতা তখনও কাঁদছে। জেহের ইনশিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহেরের বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ে। জেহের ইনশিতার কপালে অধর ছুঁয়ে দেখতে লাগে তার রোজের ঘুমন্ত কান্নামাখা চেহারা। রাত 8টায় ঘুম ভাঙে ইনশিতার। নিজেকে কারো বুকে আবিষ্কার করে সেই। মনে পড়ে এটা জেহের ছাড়া আর কেউ না। মাথা উঁচু করে দেখে জেহের তাকিয়ে আছে তার দিকে। চোখ দুইটা প্রচণ্ড লাল। কাবাটে তোমার জামা কাপড় সহ প্রয়োজনীয় সব জিনিস রাখা আছে। রাতে ঘুমোতে গিয়ে বাধে বিপত্তি। ইনশিতা কিছুতেই জেহেরের একসাথে একই বিছানায় ঘুমাবে না। তবে সেটা জেহেরকে বলার সাহস অবধি করতে পারছে না। সোফায় বসে ছটফট করছে সে। জেহের বিছানায় হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। ঘুমোতে চলো। মানে আমি বিকালে তো ঘুমিয়েছি, তাই এখন ঘুম আসছে না। ঘুমানো লাগবে না, আমি ঘুমাবো, তুমি আমার বুকে শুয়ে থাকবে। চলো। আমি এখন বই পড়বো। পাশে রাখা বুক সেলফ থেকে বই নিয়ে উঁচু করে জেহেরকে দেখায়। জেহের নির্বিকার ভঙ্গিতে বলে, আচ্ছা পড়ো, খাটে এসে পড়ো, আমি ঘুমাই। ইনশিতা খাটে আচ্ছোয়া হয়ে বইটাতে মনোযোগ দিয়ে দেখে। আসলে দেখে না, দেখার ভান করছে। সে তো জেহেরকে আর চোখে দেখে তার ঘুমানোর অপেক্ষায় আছে। জেহেরের পাশে এসে শুয়ে ঝাটকা মেরে ইনশিতার বুকের উপর ফেলে। ইনশিতা অবাক হয়ে বলে, এটা কি হলো? আমার বুকে ঘুমানো হলো? দেখছেন না আমি বই পড়ছি? এখন ঘুমাবো না বলেছি না? হ্যাঁ দেখছি তো। কেমন বই পড়ছো? বই উল্টো করে রেখেও যে পড়া যায় সেটা তোমাকে না দেখলে জানতাম না। ইনশিতা হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। আসলে সে বই উল্টো ধরে আছে। এখন কি করে আর জেহেরের থেকে ছুটবে? কিছুই বলার আগেই জেহের ইনশিতার ঠোঁটে আঙুল চেপে ধরল। মুহূর্তে ইনশিতার শরীরে অজানা এক কাঁপন ধরে গেল। জেহের বলল, আর একটাও কথা না, চুপচাপ ঘুমিয়ে পড়বে। কি আর করা? অগত্যা জেহেরের বুকে দ্বিতীয়বারের মতন মাথা দিয়ে শুয়ে পড়ল। ইনশিতা ভাবতে লাগলো, এখন এই জেহের তার স্বামী, সারা জীবন তার সাথেই কাটাতে হবে। তাহলে এখনো কেন সে মেনে নিতে পারছে না জেহেরকে? একদিন না একদিন তো মেনে নিতেই হবে। সেই একদিন না হয় আজ থেকে শুরু হোক। ইনশিতার তখন জেহেরের ছোঁয়াগুলো মনে করতে লাগলো। তখন সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে মাথায় কিছুই আসছিল না। আর এখন সে ছোঁয়াগুলো ভাবতেই হুট করে ইনশিতার পিঠ দিয়ে ভালোবাসার শীতল স্রোত বয়ে গেল। কেন জানে না। ইনশিতা একটু মুখটা উঁচু করে দেখলো জেহের তখনও তার দিকে তাকিয়ে আছে। জেহেরের দিকে তাকাতেই জেহের চোখ রাঙানি দিল।
ইনশিতা দ্রুত চোখ মুখ বন্ধ করে ফেলল। আর যাই হোক না কেন, এখন থেকে সে জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। হঠাৎ কোনো এক বিকট শব্দে ইনশিতা ধড়ফড়িয়ে ওঠে। অ্যালার্ম বেজে চলেছে এক মনে। ইনশিতা প্রায় অনেকক্ষণ ধরে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ইনশিতাকে হাসতে দেখে জেহের ঠোঁট প্রশস্ত করে হাসল। সেই হাসিটা একদম তীরের মতন বুকে বিঁধল ইনশিতার। জেহের ইনশিতার বাহু ধরে জড়িয়ে এনে সোফাতে বসায়। তারপর কি ভেবে যেন বলে ইনশিতাকে উঠে দাঁড়াতে। ইনশিতা দাঁড়ালে জেহের টান মেরে নিজের কোলে বসিয়ে দেয়। ইনশিতা হতভম্ব হয়ে বলে, কি করছেন কি? কোনো কথা না। বলে ইনশিতার মুখে গুজে দিল খাবার। কিছু বলার সুযোগই পেল না, দুই গাল ফুলিয়ে খেতে লাগলো। খাওয়ার মাঝে হঠাৎ জেহের একধানে তাকিয়ে থাকে ইনশিতার দিকে। চোখ বন্ধ করে বার কয়েক বড় বড় নিঃশ্বাস নিল। ইনশিতার ভেজা খোলা চুলগুলোতে মুখ ডুবিয়ে দিল হঠাৎ। ইনশিতার যেন শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। জেহেরের গাঢ় নিঃশ্বাস ইনশিতার ঘাড়ে গলায় পড়লেই ইনশিতা কেঁপে কেঁপে উঠছে। জেহের ক্রমাগত উন্মাদ হয়ে যাচ্ছে, হাত দিয়ে ইনশিতাকে চেপে ধরেছে। ইনশিতা ছাড়ানোর চেষ্টা করছে, জেহেরের বুকে ধাক্কা দিয়ে সরাতে পারল না। কাপা কাপা কণ্ঠে বলল, জেহের, আপনি আমায় কথা দিয়েছেন। এবার জেহের মুখ তুলে তাকালো, চোখে মুখে অসহায়ত্ব। ইনশিতার মায়া লাগলো, তবে কিছুই করার নেই, সে সময় নিতে চায়। জেহের অসহায় কণ্ঠে বলে, তুমি এমন কেন? ইনশিতা ভুরুকুচকে বলে, আমি কেমন? তুমি অনেক খারাপ রোজ। কেমন খারাপ? এই যে আমায় আদর করতে দাও না। তাহলে এই খারাপ রোজকে কোলে বসিয়ে রেখেছেন কেন? ছুঁড়ে ফেলে দিন। ইনশিতা কথাটা মজার ছলে বললেও জেহের যেন সিরিয়াস ভাবেই নিল। অস্থির হয়ে গেল সে। ইনশিতাকে নিজের কোলে রেখেই আর একটু চেপে কম্পিত কণ্ঠে বলে, আমি সরি রোজ, আমি এমনভাবে বলতে চাইনি। আমি শুধু এমনি, আমি সত্যি সরি রোজ। রোজ। ইনশিতা অবাক হয়ে দেখে জেহেরকে। সামান্য মজা বোঝে না জেহের। দুপুর গড়িয়ে চলল। ইনশিতা এখনো বসে আছে ড্রয়িং রুমের নরম গদিতে। জেহের চলে গেছে অফিসে। সে যেতেই চাইছিল না আসলে, তবে ইম্পর্টেন্ট হওয়াতে যেতে হয়েছে। যাওয়ার আগে ইনশিতাকে কড়া করে বলে গিয়েছে রুমের বাইরে না বেরোতে। রাত 8টায় জেহের ফেরে। রোজের জন্যই সে এত তাড়াতাড়ি ফিরেছে। রুমে ঢুকেই তার চল শক্ত হয়েছে আপনা আপনি। রোজ রুমের কোথাও নেই, বারান্দা বাথরুমেও নেই। যে নিচেও চেক করে পেল না। হঠাৎ রোজের হাসি কানে আসলে থমকে দাঁড়ায় সে। আপনি এত তাড়াতাড়ি এলেন যে? মায়ের কাছে শুনলাম 9-10টার দিকে আসবেন। জেহের হালকা ঘাড় কাত করে বলল। মাকে? ইনশিতা অবাক হয়ে বলল, মা কে মানে? এই যে মা। জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে দেখালো। জেহের জেসমিন চৌধুরীর দিকে একবার ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে ইনশিতার দিকে তাকিয়ে বলল, যাকে তাকে মা বলবে না। বলে ইনশিতার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। পেছনে ফিরে ইনশিতা ঠিকই দেখলো জেসমিন চৌধুরীর চোখে জল। আমি বলেছিলাম না রুমের বাহিরে না যেতে, কানে শুনোনি? কি আশ্চর্য! আমার ইচ্ছে হয়েছে তাই বাইরে গেছি। রুমের মধ্যে এতক্ষণ থাকলে বন্দি লাগে নিজেকে। আর আপনি মায়ের সাথে এমন ব্যবহার করলেন কেন? আমি তোমাকে বলেছি রোজ, যাকে তাকে মা ডাকবে না। যাকে তাকে কোথায় ডাকলাম? আমার শাশুড়িকে মা ডাকবো না তো কি আন্টি ডাকবো? কিছু ডাকার দরকার নেই, ওই মহিলার আশেপাশেও ভিড়বে না। মাইন্ড ইট। পরপর 2 দিন ইনশিতার বেশ ভালোই কাটলো। ইনশিতার প্রতি জেহেরের কেয়ার, ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখা, সবকিছু মিলে ইনশিতা জেহেরের প্রতি সন্তুষ্ট। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো তা হলো জেহের জোর করেনি কখনো তাকে, এমনকি ভুলেও বাজেভাবে ছুঁয়নি। তবে ইনশিতাকে এ পর্যন্ত একবারের জন্য নেচে যেতে দেয়া হলো না। ইনশিতা 2 দিন যাবৎ যতবার কলেজে যাওয়া আসার কথা বলেছে জেহের কেমন এড়িয়ে গিয়েছে। বলেছে, কয়েকদিন কলেজ ছাড়া এনজয় করো, আমার সাথে কাটাও। তারপর যেদিন আমি অফিস ফুললি যাব সেদিন তোমাকে কলেজে দিয়ে আসবো। তারপর একদিন বেশ ভোরে হঠাৎ কিছু একটা শব্দে ইনশিতার ঘুম ভেঙে যায়। বিছানা হাতড়ে জেহেরকে খুঁজে পায় না। শব্দের উৎস খুঁজতে আশেপাশে চোখ বোলায়, তবে অন্ধকারের জন্য কিছুই দেখে না সে। আপনার শার্টে রক্ত কেন? কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে দেরি না করে জেহেরের শার্টের বোতাম খুলতে শুরু করে। তবে কোনো ক্ষত না পেয়ে ইনশিতা অবাক হয়ে তাকায় জেহেরের দিকে। আপনার কোথাও লাগেনি তো? তাহলে এত রক্ত কিসের? মানে আমি একটু বাইরে গিয়েছিলাম তো একজনকে দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে গিয়েছি, তাই আমার শার্টেও রক্ত লেগেছে আর কি। বলে জোর করে হাসলো জেহের। ইনশিতার কাছে কথাটা অযৌক্তিক মনে হলো। এত ভোরে হঠাৎ জেহেরের বাইরে যাওয়া, তার উপর অ্যাক্সিডেন্ট। ঠিক সেই সময় জেহেরের ফোন আসে।
জেহের রোজের দিকে তাকিয়ে কেটে দেয়। এমন করে আরও 2বার কল আসলে জেহের ফোন সুইচ অফ করতে নেয়। তখনই আরেকবার কল আসলে ইনশিতা কি মনে করে ছেউ মেরে মোবাইলটা রিসিভ করে কানে দেয়। জেহের ঘাবড়ে গিয়ে মোবাইলটা নিতে গেলে ইনশিতা পিছু হটে যায়। ওপাশ থেকে যা শুনলো তাতে ইনশিতার চোখ বড় বড় হয়ে যাওয়ার উপক্রম। ফোনটা কেটে কাপা কাপা গলায় ইনশিতা জেহেরকে বলে, কাকে মেরে এসেছেন আপনি? কাকে হসপিটালে ভর্তি করার কথা বলছেন? কাউকে না রোজ, তুমি হয়তো ভুল শুনেছ। তুমি আমি ঠিকই শুনেছি জেহের। একজন আপনাকে স্যার বলে বলেছিল কাউকে হসপিটালে নিয়ে যেতে। বলেছিল লোকটার অবস্থা নাকি খারাপ, হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। আর এটাও বলেছিল যে আপনি বললে তারা লোকটাকে মেরে পুঁতে ফেলবে। জেহের নিজের মাথা চুলগুলো টেনে চোখ বন্ধ করে। ইনশিতা এবার রাগে জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই বলুন, কাউকে তো শিওর মেরে এসেছেন আপনি। কাকে মেরে এসেছেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। জেহের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। তবে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবে। জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে প্রায় দেয়ালের কাছে এনে ফেলল ইনশিতা। এক পর্যায়ে ইনশিতার ধাক্কায় জেহেরের মাথায় আর পিঠে খুব জোরে বাড়ি খেল দেয়ালের সাথে। এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না জেহের। চোখ মেলে 2 হাতে ইনশিতাকে সজোরে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে ইনশিতা পড়ে যায় নিচে। মাথায়ও কিছুটা আঘাতও পায়। আঘাত ভুলে ইনশিতা অবাক হয়ে যায় জেহেরের এরূপ আচরণের কারণে। জেহের এক হাঁটু ভাঁজ করে ইনশিতার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, সত্যি আমি মেরে এসেছি রোজ। এমন অবস্থা করেছি না, জীবনেও তোমার দিকে তাকানোর সাহস অবধি পাবে না। মানে কাকে মেরে এসেছেন? জবাবে জেহের অদ্ভুত হাসি দিল। অদ্ভুত এই হাসি দেখে গায়ে কাটা দিয়ে উঠল ইনশিতার। জেহের ইনশিতাকে উঠিয়ে এড়িয়ে চলে গেল ঘরের বাইরে। বললে না কাকে মেরেছি? দেখো, এতক্ষণ ধরে একেই সাইজ করেছিলাম। ইনশিতার গা গুলিয়ে আসতে লাগলো। নিজের শরীরের ভার ছেড়ে দিল জেহেরের বুকে। জেহের শক্ত করে ধরে রইল ইনশিতাকে। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাফিদ। শরীরের একটু অংশ দেখা যাচ্ছে না রক্তের কারণে। নিস্তেজ শরীর পড়ে আছে মেঝেতে। হাত মুখ সব জায়গাতেই ক্ষত। দেখলেই ভিন্ন জগতের প্রাণী মনে হবে। রাফিদ, তোমাকে ছোঁয়ার, তোমাকে নিয়ে যাওয়ার সকল শাস্তি দিলাম রাফিদকে। আমার থেকে নিস্তার পাওয়া এত সোজা নাকি? কি বলো রোজ? আপনি দয়া করে রাফিদকে হসপিটালে নিয়ে যান প্লিজ। নিয়ে যাব বলছো? কিন্তু ও যদি আবার তোমাকে আমার হাত থেকে নিয়ে যেতে চাই? হুম, ওকে এক্ষুনি শেষ করে দেব। অলরেডি তো মরেই গিয়েছে, বেঁচে আছে কিনা সন্দেহ। রাফিদ আর কখনো আমার দিকে হাত বাড়াবে না, প্রমিস করছি। আমি নিজেই তো দূরে ঠেলে দিব, ওর সামনে যাব না কখনো। প্লিজ, ও তো হসপিটালে নিয়ে যান, ওকে হসপিটালে নিয়ে যান। ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিব আমি। প্লিজ, তবুও প্লিজ ওকে বাঁচিয়ে রাখুন। বলতে বলতে ইনশিতা দেয়াল ধরেই উঠে পড়ল। জেহের চোয়াল শক্ত করে বলল, বাব্বা, এত দরদ! এত দরদ উতলে পড়ে কেন? অন্য একজনের জন্য তোমার চোখের পানি আমি একদম মেনে নিতে পারবো না। রাফিদকে মেরে ফেলবো নাকি? ইনশিতা জোরে জোরে নাসূচক মাথা নাড়ালো। তাহলে নিজের মূল্যবান চোখের পানি বিসর্জন দেয়া বন্ধ করো। আর যদি কোনোদিন দেখেছি আমি ছাড়া কারোর জন্য কেঁদেছো, তাহলে তাকে দুনিয়া থেকে সরাতে আমার এক মুহূর্ত লাগবে না। সেই ঘটনা 2 দিন পর খবরে আসে রাফিদ হাসপাতালে। এই 2 দিনে জেহের যেন আরো বেশি গম্ভীর হয়ে গেছে। আগের হাসিটুকু মিলিয়ে গেছে। মাঝে মধ্যে মাথা চেপে ধরে বিড়বিড় করে রুমের 2-1টা জিনিস আছড়ে ফেলে। তা দেখে ইনশিতা ভয় পেয়ে গেলে জেহের নিজেই সরি বলে নিজের রুম ক্লিন করে। ইনশিতাকে বারান্দাও যেতে দেয় না তেমন একটা। রাতের বেলায় নিজের সাথে ইনশিতাকে নিয়ে যায়, তবে একা একা যেতে দেয় না। জেহের যখন অফিসে থাকে সেই মুহূর্তটা ইনশিতা আলিশান রুমটাতে একা এক প্রকার বন্দী হয়ে থাকে। জেহের তখন ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। ইনশিতা জেহেরের সামনে গিয়ে বলল, একটা জরুরি কথা ছিল, আজ থেকে আমি কলেজে যাব ভেবেছি। তা শুনে জেহের শুধু ফিচিল হাসলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইনশিতাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। ইনশিতা জেহেরের কাছে এসে ফের বলল, কি হলো, আপনি কি শুনেছেন আমার কথা? তোমার পড়াশোনা করতে হবে না? মানে আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি তো বলেছিলেন বিয়ের পর যত ইচ্ছা পড়াশোনা করতে পারবো, করা যাবে। আর আমাকে কথাও দিয়েছিলেন, তাহলে এখন উল্টা পথে হাঁটছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো নিজেই আমায় কথা দিয়েছেন, তাহলে সেই কথার এখন কি হলো? তখন টাকা পয়সার জন্যই তো পড়াশোনা করেছিলে।
আর এখন যখন চারপাশে কোটি কোটি টাকা, তখন পড়াশোনা করে তোমার লাভ কি? কেন রে? আমাকে পড়াশোনা করলে কি তোর জাত যাবে, নাকি তোর সম্পদের ক্ষতি হবে? আর এটাই বোধ হয় ইনশিতার কাল হয়ে দাঁড়ালো। জেহেরকে কেউ কিছু তুই করে সম্বোধন করে বলুক তা তার একদম পছন্দ না। হয় আপনি নয় তুমি করে বলে সবাই, কিন্তু নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ছোট করে বলা কথাটা সে মেনে নিতে পারল না। ইনশিতাকে হ্যাচকা টানে ডিভানে ফেলে দিল। ক্রুদ্ধ হয়ে ইনশিতার গলা চেপে ধরে বলতে লাগলো, বেশিবার বেড়ে গেছো না? আমাকে তুই করে বলার সাহস কোথায় পেলে তুমি? ছাড় দিয়েছি বলে কি নিজের অবস্থান ভুলে গেলে নাকি? আমাকে তুই করে বলা, তাই না? আজকে তোমায় বলে জেহের আশপাশে কিছু খুঁজতে লাগলো ইনশিতাকে শায়েস্তা করার। তার মেজাজ বিগড়ে গেছে। এইদিকে ইনশিতার যেন যান যাই যাই অবস্থা। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে গেছে। জেহেরের দুই হাতের লোহার শক্তিতে ইনশিতা দুনিয়া ভুলতে শুরু করেছে। তখনই জেহের ইনশিতাকে ছেড়ে ওয়ার্ড্রপের সামনে চলে গেল। ইনশিতা এই যাত্রায় প্রাণে বাঁচল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের শক্তি ফিরিয়ে আনতে চাইল। তার আগে জেহের আবার তাকে টান মেরে উঠিয়ে খাটে ফেলে দিল। তোমার জন্য হ্যান্ডকাফ আনাটা শেষ পর্যন্ত সার্থক হলো। ভেবেছিলাম লাগবে না, কিন্তু তুমি যেই লেভেলের বদমাশ, তোমাকে তো বেঁধে রাখতেই হয়। আমার সাথে জোর গলায় কথা বলার শাস্তি এটা। আজ পুরো দিন তুমি এভাবেই থাকবে। দুপুরে বেশ তাড়াতাড়ি করে জেহের বাড়ি ফিরল। রুমে ঢুকে ইনশিতাকে সেই আগের মতোই পেল, তবে ঘুমন্ত অবস্থায়। রোজ উঠে পড়ো, রোজ। প্রায় 1 ঘন্টা ইনশিতা বসেছিল সোফায়। জেহের খেয়াল করছিল রোজকে। অনেকটাই মনমরা হয়ে আছে রোজ। নিজের কাজ ফেলে ইনশিতাকে নিয়ে বের হলো। ইনশিতাকে নিয়ে আজ একটা নির্জন নদীর পাড়ে যে জেহের এটা সেটা বলে ইনশিতার সাথে কথা জমানোর চেষ্টা করে চলেছে। তবে ইনশিতা আগের মতো চুপচাপ আছে, কোনো কথা বলছে না। এমনকি জেহেরের দিকে একবার চোখ তুলেও তাকায়নি সে। রুমের জিনিসপত্র ভেঙে চুরমার। ইনশিতা খাটের এক কোনায় কান চেপে বসে আছে। জেহেরের শার্টের বোতামগুলো এলোমেলো করে খোলা, চুলগুলো অগোছালো রেখে আরো জিনিসপত্র ভাঙতে শুরু করলো জেহের। তর্জনী দিয়ে চিবুক তুলে ফুসফুস করে বলে, কথা বলো আমার সাথে। ইনশিতা জেহেরের হাত ঝটকা মেরে সরিয়ে মুখ ফিরিয়ে নিল। আজ পুরোটা দিন সে জেহেরের সাথে কথা বলেনি। নদীর পাড়ে গিয়েও জেহেরের সাথে কথা বলার চেষ্টা করেছিল। ইনশিতা মুখে কুলুপ এঁটেছিল এতক্ষণ। আজ যেন সে পণ করে নিয়েছে জেহেরের সাথে কথা বলবে না। আর জেহের ইনশিতার সাথে কথা না বলতে পেরে পাগল হয়ে যাচ্ছে। কত রকম ভাবে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু ইনশিতা পাত্তাই দিচ্ছিল না। ঘরে ফিরেও হাজার কথা বলেছিল জেহের। ইনশিতা নিজের মতোই চুপ করেছিল। জেহেরের দিকে ফিরেও তাকাচ্ছিল না। রোজের এই ইগনোরেন্স সহ্য করতে পারছিল না জেহের। এই রোজ, প্লিজ একটু কথা বলো না আমার সাথে। একটু এভাবে ইগনোর করো না প্লিজ। আমার খুব কষ্ট হয় রোজ, এই যে এইখানটায় খুব খুব কষ্ট হয়। জেহের ইনশিতার এক হাত নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। ইনশিতা এক পলক একটু দেখে জেহেরকে, তবে জেহেরের চোখে কাতরতা দেখতে পারছে না একদমই। যা দেখেছে সব হিংস্রতা। দিনে দিনে জেহের আগের মতন কাতর হয় না, শুধু গম্ভীর আর হিংস্র হয়। দরজা খোলা দেখে ব্যস্ত পায়ে রুমের বাইরে বেরিয়ে আশপাশে খোঁজ নিতে গিয়ে দেখল ডাইনিংয়ের সামনে বড় বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে। রোজের চুলের ঘ্রাণ মন মাতাল। রোজের চুলের ঘ্রাণ 3/4 পরায় হাঁটু থেকে নিচ পর্যন্ত উন্মুক্ত হয়ে রয়েছে, যা জেহেরের ভেতরটাকে নাড়িয়ে দিল। এক হাঁটু ভেঙে নিচে বসে আচমকা ইনশিতার উন্মুক্ত পায়ে অধর ছুঁয়ে দিল জেহের। পায়ে ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে গিয়ে পেছনে ফিরল ইনশিতা। নিচে চোখ যেতেই দেখলো জেহের তাকিয়ে আছে তার পায়ের দিকে। কয়েক কদম সরে গিয়ে দাঁড়ালো ইনশিতা। ছি ছি, জেহের কি করছে তার পায়ে? জেহের দাঁড়ালো ইনশিতার সামনাসামনি। চোখে মাতাল করা চাহনি। সে চাহনি দেখে ইনশিতার বুক কাঁপতে লাগলো। ইনশিতার বুকের ওপর শার্টের একটা বোতাম অজান্তেই খোলা রয়েছে। সেখানে কালচে নীল চোখের দৃষ্টি নিবদ্ধ হলো হঠাৎ। উন্মুক্ত গলা আর বুক যেন জেহেরকে সম্মোহিতের মতন টানছে। মাথা ঝিমঝিম করে উঠছে। চারপাশে সবকিছু ধোঁয়াশা লাগছে। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে জেহেরের। সেই কষ্টটাকে আর বাড়তে দিল না সে। ইনশিতার কোমর পেঁচিয়ে গলায় মুখ ডুবিয়ে অধর ছোঁয়াতে লাগলো। চোখ বন্ধ করে ফেলল ইনশিতা। তপ্ত নিঃশ্বাস ইনশিতার ভেতরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। জেহেরের হাত বেসামাল হয়ে পড়েছে ইনশিতার সারা শরীরে। ইনশিতা বাধা দিতে চাইল, তবে বাধা দিতে সাহস পাচ্ছে না সে। অদৃশ্য এক শক্তি শেকলের মতন বেঁধে রেখেছে তার সমস্ত সাহসকে। রোজের বাধা না পেয়ে জেহের যেন আরো প্রশ্রয় পেয়ে গেল রোজকে কাছে পাওয়ার।
ইনশিতাকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়েই বারান্দায় চেয়ারে বসে পড়ল। শার্টের ভেতরে জেহেরের হাত ঢুকে পড়েছে। আবেশে ইনশিতার সমস্ত শরীর কেঁপে উঠছে। চোখ মুখ মুদে এলো। অদ্ভুত ভালো লাগায় হৃৎপিণ্ড তুমুল গতিতে ছুটে চলেছে। জেহের গলা থেকে মুখ তুলে তাকালো রোজের দিকে। জেহেরের চোখে চোখ রাখতেই ইনশিতা নিজের সম্মোহিত হয়ে গেল। হারালো নিজের হিতাহিত জ্ঞান। জেহেরের নীল চোখের মনি ঘোলা হয়ে আছে। এ যেন এক অন্য জেহেরকে দেখছে সে। ইনশিতার ওষ্ঠদয় ক্রমাগত কাঁপার কারণে কালবিলম্ব না করে নিজের গোলাপি অধৈর্য যুগলের মাঝে নিয়ে নিল জেহের। নিস্তব্ধ পরিবেশে মৃদু বাতাসে মনটা অন্যরকম ফুরফুরে লাগছে ইনশিতার। ইচ্ছে করছে সায় দিতে জেহেরের ভালোবাসায়। কোনো অন্যায় তো আর হবে না, জেহের তো তার স্বামী, তার অর্ধাঙ্গ। ইনশিতার সাড়া পেয়ে জেহের গভীরভাবে কাছে টেনে নিল ইনশিতাকে। ঠিক সেই মুহূর্তেই ঘিউ ঘিউ করে কুকুর ডেকে উঠল। চমকে উঠে ইনশিতা দাঁড়িয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ভয় পেয়ে গিয়েছিল। রোজকে উঠতে দেখে জেহেরের সম্মোহনে ব্যাঘাত ঘটে। ইনশিতা তড়িঘড়ি শার্টের বোতাম লাগিয়ে রুমে ছুট লাগালো। তার প্রচুর লজ্জা লাগছে, সাথে রাগও হচ্ছে। এমন একটা মানুষ যে তাকে সবসময়কার জন্য বন্দি করে রাখতে চায়, তার ডাকে সাড়া দিয়েছিল কিভাবে সে? জেহের ইনশিতাকে নিয়ে অন্য একটা বাসায় চলে যায়। এই 2 সপ্তাহে এইখানে রয়েছে। সময়টা ইনশিতার খারাপও কাটেনি, আবার ভালোও কাটেনি। এখানে আশেপাশে অনেক জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই এই বাড়িটা। হঠাৎ নয়নিকার ফোন। কলেজ আসছিস না কেন? জেহের আমাকে কলেজেও যেতে দিচ্ছে না। কিন্তু জেহের না তোকে বিয়ের আগে কথা দিয়েছিল তোকে কলেজে আসতে দিবে, তাহলে? আমিও সেটাই বলেছিলাম জেহেরকে, তবে তিনি এখন মত পাল্টে ফেলেছেন। তিনি আমাকে আর কলেজে যেতে দিবেন না। তিনি চায় না আমি কারোর সাথে মিশি। তুই আজকে আসতে পারবি কলেজে? সেটা কখনোই সম্ভব না রে, উনি যেতে দিবেন না। তুই পালিয়ে আয়। অসম্ভব। আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না, বই খাতা কিছুই নেই। আর জেহের যদি জানে আমি পালিয়েছি, তাহলে এখানেও আমাকে রুমে বন্দি করে ফেলবে। আমি পারবো না। ইতু, মনোযোগ দিয়ে শোন আমার কথা। তুই কোনো রকমে জেহেরের মোবাইল নিয়ে পালিয়ে আয়। বই খাতা চিন্তা করা লাগবে না। আর আঙ্কেলের শরীরটাও খারাপ করছে। কি কি হয়েছে বাবার? তোর খোঁজ খবর না পেয়ে হোনার প্রেশার লো হয়ে পড়েছে। খাবার দাবারও ঠিকমতো করছেন না। কয়েকদিন উনি শয্যাতে ছিলেন, দেখলি না কেমন করে কথা বলছে? আমি আসবো, যেভাবেই হোক আমি আসবো। বাথরুমের দরজা খোলার আওয়াজে ইনশিতা ফোন কেটে দিল। কল লিস্ট থেকে নাম্বারটা তাড়াতাড়ি কেটে রুমে ফিরতেই জেহেরের সামনে পড়ে। বিদ্যুৎ চমকানোর মতন চমকে গিয়ে মোবাইলটা ওনার আড়ালে নিয়ে যায় ইনশিতা। জেহেরের কপাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা মোছেনি সে। সবসময় ইনশিতাকেই তার ভেজা চুল মুছিয়ে দিতে হয়। টাওয়াল জড়িয়েই খালি বেরিয়ে পড়েছে সে। রোজকে দেখে কপাল কুচকাল। দেখে মনে হয় ভয় পেয়ে আছে কত। কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে। জেহের কপাল কুচকে রেখে উপর থেকে নিচ পর্যন্ত রোজকে পরখ করে নিল। আচমকা ইনশিতার হাত ধরে সামনে আনলো। নিজের মোবাইল ইনশিতার হাতে দেখে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। ইনশিতা মাথা নিচু করে রইল। জেহের মোবাইলটা টান মেরে চেক করলো সব। চোখ উঠিয়ে ইনশিতার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে বলল, মোবাইল নিয়ে কি করছিলে? কিছু করছিলাম না, লক করা ছিল তাই কিছু করতে। আমাকে কি সত্যি আর কলেজে যেতে দিবেন না? জেহের কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফেলে মাথা তুলে বলল, তো তোমার কি মনে হয় আমি মজা করছিলাম? জেহের টাওয়ালটা ছুঁড়ে মারল নিচে। ইনশিতা কিছুটা পিছু হটল। জেহের চেঞ্জিং রুমে গেলে ইনশিতা খাবার রেডি করতে যায়। গ্লাসে পানি ঢালতেই তার মনে পড়ল তার যেতে হবে বাড়িতে। এতক্ষণ কথাটা মাথায় ছিল না। জেহের এসে দেখে গ্লাস থেকে অনবরত পানি পড়ছে। গ্লাসে পানি যে ভরে গিয়ে নিচে পানি পড়েছে সেটা রোজের খেয়াল নেই। অথচ রোজের দৃষ্টি গ্লাসের দিকেই। আশ্চর্য, চোখের সামনে পানিতে ভেসে যাচ্ছে, অথচ মেয়েটার খেয়ালই নেই। জেহের গিয়ে গ্লাসটা সরিয়ে ফেলল। জেহেরকে বসতে দিলে জেহের দৃষ্টি অপরিবর্তিত রেখে বসে পড়ে চেয়ারে। ইনশিতার অস্বস্তি হতে লাগে। জেহের যেভাবে তাকিয়ে আছে সেভাবে বোধ হয় ইনশিতার পালানোর প্ল্যানটা সহজেই ধরে ফেলবে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি কোন ধ্যানে ছিলে এতক্ষণ? পানি পড়ে সব ভেসে যাচ্ছে অথচ তোমার খেয়ালই নেই। আমি আর কি ধ্যানে থাকবো, এমনিই আর কি। জেহের সন্দেহের চোখে চেয়ে রইল। ইনশিতা গিয়ে অন্য একটা চেয়ারে বসলো। জেহের খাবার রেখে চেয়ারে হেলান দিয়ে বসলো। জেহেরকে খাবার খেতে না দেখে ইনশিতা ইশারা জিজ্ঞাসা করে বলল। ইনশিতা খাওয়ায় মনোযোগ দিল।
হঠাৎ জেহের ইনশিতার খাবার প্লেটটা নিজের কাছে নিল। ইনশিতা হতভম্ব হয়ে গেছে। আজব, এইভাবে খাবার নিয়ে নিলেন কেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনার খাবার অন্য আইটেম, এটা আমার। আমি না হয় ভুলে গেলাম, তুমি কি কিছু ভুলে গেলে বেবি? জেহেরের শীতল কণ্ঠ শুনে ইনশিতা শুকনো ঠোক গিলল। জেহের এত আদরে কথা বলছে কেন? সে আবার কি ভুলবে? খেতে খেতে ইনশিতা শেষবারের মতন জেহেরকে মানানোর চেষ্টা করলো। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জেহের যদি কোনোভাবে না মানে তাহলে যে কোনো উপায়ে সে এখান থেকে পালাবে। তার বাবা মাকে কতদিন সে দেখে না। অবশ্য সে এখানে ফিরেও আসতে পারে। জেহের জোর করে আনার থেকে নিজে থেকে চলে আসা। আমাকে যেতে দিলে মহাভারত অশুদ্ধ হবে না নিশ্চয়ই জেহের? ঘটনাটা বুঝতে জেহেরের সময় লাগলো না। খাবার মুখে নিতে নিতে বলল। এসব বিষয়ে কথা বলতে গতকাল রাতেই বারণ করেছিলাম। জেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ইনশিতা নিঃশব্দে এসে পেছনে দাঁড়ালো। জেহের না তাকিয়ে বুঝতে পারলো তার রোজের উপস্থিতি, তবুও কিছু বলল না। ইনশিতা কণ্ঠে বিষাদ মেখে বলল। আজ আপনি অফিসে না গেলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? জেহের আয়নার ভেতর থেকেই রোজের চেহারায় দৃষ্টিপাত করলো। হঠাৎ ইনশিতার কণ্ঠে মিনতি। ইনশিতা আজকে জেহেরকে থেকে যেতে বলছে, কারণ জেহের সবসময় মেন গেট আটকে রেখেছে। এখন যদি জেহের চলে যায় তাহলে সে যাওয়ার কোনো সুযোগই পাবে না। তাই জেহেরকে থেকে যেতে বলল। জেহের মৃদুস্বরে জিজ্ঞেস করলো। আজ আমার বউয়ের কি হয়েছে হঠাৎ এত ভালোবাসা? কি আর হবে, আপনার সাথে একটু টাইম স্পেন্ড করতে মন চাইলো আর কি। আর আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা দেখাবো না তো কাকে দেখাবো? ওই শিফা? জেলাস? জেলাস কেন হব? যা সত্যি তাই তো বললাম, আমি আপনার বউ। তাহলে আমি তো ভালোবাসা দেখাবো, তাই না? যত সব। ইনশিতা রুমের বাইরে চলে গেল। জেহের ঠোঁট চেপে হাসতে হাসতে গলার টাইটা খুলে ফেলল। ইনশিতা শুয়ে আছে জেহেরের বুকের ওপর। জেহেরকে সে এক প্রকার জোর করে ঘুমোতে নিয়ে এসেছে। জেহের অফিসে না গেলে ইনশিতা বলেছে তার প্রচুর ঘুম পাচ্ছে, আর সে এখন জেহেরের বুকেই ঘুমাবে। বেডে আছোয়া জেহেরের বুকে মাথা দিয়ে রয়েছিল ইনশিতা। এখন বাজতে চলেছে 11:50। জেহের ইনশিতার চুলে বিলি কেটে দিতে দিতে ঘুমের দেশে তলিয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে জেহেরের, আর এই সুযোগটারই অপেক্ষা করছিল ইনশিতা। সে ধীরে ধীরে উঠে চিলেকোঠার ঘর থেকে দড়ি নিয়ে আসলো। জেহেরকে না বেঁধে চলে গেলে জেহের যে তাকে সেকেন্ডেই খুঁজে নেবে তা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ইনশিতা। জেহেরের এক হাত অতি সাবধানে ধরে খাটের সাথে বেঁধে দিল। গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।